দ্য কিছু না ফোন বা নাথিং ফোন এই বছর সারাটা বছর জুড়েই এই ফোনটা হাইপের একদম তুমুল পর্যায়ে ছিল। তার একমাত্র কারণ হচ্ছে এটা ট্রান্সপারেন্ট ডিজাইন পেছনের দিকে এবং এই যে বাতি জ্বলে। ফোনের পাশাপাশি লিটারেলি একটা সার্কাস হাতে নিয়ে ঘুরতে হয়েছিল, কারণ যেই দেখে বলে ভাই একটু বাতি জ্বালায় দেখান তো। কিছুদিন আগেই আমি এটার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করেছিলাম, আজকে আমরা ফুল রিভিউ নিয়ে চলে এসেছি। সো আপনি যদি ডিসাইড করে থাকেন যে নাথিং ফোনটা কিনবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে যাচ্ছে। তার আগে একটু মনে করে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর যদি পরবর্তীতে আমাদের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা একটু অন করে দেবেন। ওকে, এইবার ফিরি মূল রিভিউতে। প্রথমে হয়তো আপনারা অনেকেই জানতে চাইবেন নাথিং ফোন 1-এর অফিসিয়াল প্রাইসটা কত। অন্যান্য দেশের রিভিউয়াররা প্রাইসের কথা একবার মেনশন করেই চলে যায়, বাট আমাদের দেশের সিনারিওটা কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ হচ্ছে আমাদের দেশের ট্যাক্স, ভ্যাট এবং রিসেন্টলি যুক্ত হয়েছে কাটাগায়ে নুনের ছিটা, সেটা হচ্ছে ডলার রেট। সব কিছু মিলে এই ফোনের প্রাইসটা হয়েছে কিন্তু স্কাই হাই। নাথিং ফোন 1 বাংলাদেশে একটাই ভেরিয়েন্টে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 12/256 GB। এটার দাম হচ্ছে 66,990 টাকা বা প্রায় 67,000 টাকা। এবং এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, হোয়াইট কালার যেটা দিয়ে আমরা ইমপ্রেশন ভিডিও বানিয়েছিলাম, যেটাকে সবাই পছন্দ করবে, বেশিরভাগ মানুষই, আমার নিজেরও হোয়াইট পছন্দ। আর ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট দিয়ে আজকের ভিডিওটা আমরা করছি। আপনি যে কোনোটা চুজ করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, ব্ল্যাক কালারের পেছনে ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস একটু বেশি বোঝা যায়। আর নাথিং ফোনের যে বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর Contrivance Distributions, তারা এটার প্রি অর্ডারের সময় একটু বাড়িয়েছে। সো 19শে আগস্ট পর্যন্ত আপনারা প্রি অর্ডার করতে পারবেন, এবং যদি প্রি অর্ডার করেন তাহলে ফোনের সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর এবং একটা ব্যাক কভার ফ্রিতে পেয়ে যাবেন। এখন প্রাইসটা কেমন হয়েছে এটা নিয়ে কথা বলাটা আসলেই বৃথা, তারপরেও ভিডিও শেষে আমরা প্রাইস নিয়ে একটু আলোচনা করব। আর এই ফোনের বক্সটা দেখতে সুন্দর, আনবক্স করে বেশ মজা পাবেন, কিন্তু বক্সের ভেতরে ফোন, কিছু ডকুমেন্টস, একটা USB Type-C কেবল এবং খুবই ডিফারেন্ট লুকিং একটা সিম ইজেক্টর পিন ছাড়া আর কিছুই পাবেন না। তার মানে বক্সে কোনো ব্যাক কভার নাই, চার্জারও নাই। আমার মনে হয় বক্সের ভেতরে একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া একদমই নেসেসারি ছিল। নাও নাথিং ফোনটা যে কারণে এত ফেমাস সেটা হচ্ছে এটার ডিজাইন বা লুক। পেছন থেকে দেখতেই পাচ্ছেন সি থ্রু গ্লাসের মাধ্যমে এটার পেছনের যে যন্ত্রপাতিগুলো আছে সব কিছু দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট একটা ডিজাইন, যে জিনিসটা আসলেই অনেক সুন্দর। এই ফোনটাকে আমি আসলে রেভলিউশনারি কিছু বলবো না, বাট বাজারে থাকা আর 10টা ফোন থেকে এটা কমপ্লিটলি ডিফারেন্ট, যে কারণে এটা মানুষকে একটু অ্যাট্রাক্ট করবেই। আর পেছনে যে LED লাইটগুলো আছে এগুলো কিন্তু জাস্ট শো অফের জন্য না, এগুলোর কিছু ইউটিলিটি আছে, কিছু কিছু কাজে আপনি লাগাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে সেই কাজগুলো আসলে মানে কতটুকু লাগবে, কতটুকু কাজে আপনার লাগবে। প্রথমত একটা জিনিস নোটিস করবেন, আমরা যখনই ফোন ইউজ করি তখন কিন্তু বেশিরভাগ সময় আমরা ফোন এইভাবে ইউজ করি, স্ক্রিন সামনে দিয়ে, এবং রিয়ার পার্টটা কিন্তু পেছনে থাকে। ফোন যখন আমরা কোথাও রাখি সেটাতেও কিন্তু আমরা রিয়ার পার্টটা নিচের দিকে দিয়ে রাখি এবং স্ক্রিনটা উপরে থাকে। সো LED লাইটটা বেশিরভাগ সময় কিন্তু আপনার হিডেনই থেকে যাচ্ছে। সো এটার যে ইউটিলিটিগুলো আছে, প্রথমত যখন কল আসে তখন এখানে নোটিফিকেশান দেখতে পারবেন, মানে নোটিফিকেশান লাইট হিসেবে কাজ করবে। আপনি যখনই চার্জার লাগাবেন তখন নিচের দিকের একটা লাইট আছে যেটা জ্বলে থাকে। সেই সাথে আপনি চাইলেই ভিডিওতে এটাকে ফিল লাইট হিসেবে ইউজ করতে পারবেন। ওয়েল, ভিডিওতে ফিল লাইট দূর থেকে কিন্তু খুব একটা ব্রাইট হয় না, সো ক্লোজ আপ কোনো সাবজেক্টের ভিডিও করার সময় মেবি আপনি এটা কাজে লাগাতে পারেন। এটা ছাড়া বাকি যে কাজগুলো আছে এই লাইটের, সেটা আমার মনে হয় যে খুব একটা কার্যকরী না, কারণ বেশিরভাগ সময় আমরা কিন্তু ফোন এভাবেই রাখবো স্ক্রিনটা উপরের দিকে দিয়ে। সো LED লাইটগুলোর যদিও তারা খুব চেষ্টা করেছে যে এটার ইউটিলিটি বের করার, এবং তারা বের করেছেও, বাট আমার মনে হয় রিয়েল লাইফ ইউজ কেসে এই LED লাইটগুলো খুব একটা কাজে আসবে না। তবে এই ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু একদমই ফার্স্ট ক্লাস। সামনে পেছনে দুই জায়গাতে কর্নিং গরিলা গ্লাস 5 আছে। এটার ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। যদিও এই ফোনটা সাইড থেকে দেখলে কিছুটা আইফোনের সাথে রিজেম্বল করে, কিছুটা না, মানে সাইড থেকে পুরোপুরি আইফোনের মতোই। এটার বাটনের ডিজাইন, অ্যান্টেনার পজিশন, বক্সিয়ার শেপ সব কিছু মিলে আইফোনের সাথে পুরোপুরি রিজেম্বল করে। তবে এই ফোনের ডিসপ্লের চারপাশে যে ইউনিফাইড বেজেল এবং চিন আছে, এইটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি 120 হার্জ রিফ্রেশ রেটের ওলেড প্যানেল, যেটাতে HDR10+ সাপোর্ট করে। তবে একটা জিনিস আমার কাছে একটু কম মনে হয়েছে, সেটা হচ্ছে এই ডিসপ্লের ব্রাইটনেস। যদিও এটা পিক ব্রাইটনেস 1200 নিটস, বাট সেটা কিন্তু শুধুমাত্র HDR এনাবল করলে আপনারা পাবেন, মানে টিপিক্যাল ইউজে কিন্তু পাবেন না। টিপিক্যাল যে ব্রাইটনেস সেটা হচ্ছে 500 নিটস, যেটা শ্যাডো কিংবা ইনডোর এরিয়ার জন্য মোর দেন এনাফ, বাট যদি আপনি ডিরেক্ট সানলাইটে যান তাহলে ভিজিবিলিটিতে একটু ইস্যু পাবেন। এর বাইরে এই ডিসপ্লেটা খুবই রেসপন্সিভ ছিল, খুবই স্মুথ ছিল। আমি কালারগুলো খুবই সুন্দর পেয়েছি, ক্যামেরা কাটআউটও খুবই ছোট। সব কিছু মিলে এই ডিসপ্লের যে কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমার কাছে, এবং ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে। সো সব মিলে শুধু ব্রাইটনেসটা ছাড়া বাকি সব জায়গাতে এই ডিসপ্লেটা একদমই ফার্স্ট ক্লাস।
তবে এটার স্টেরিও স্পিকারটা আরেকটু বেটার হতে পারতো, স্পেশালি এটার সাউন্ডে ইমব্যালেন্স খেয়াল করেছি আমি। যদি আমি এভাবে ল্যান্ডস্কেপ করে ফোনটা ধরি তাহলে বেশিরভাগ সময় আমি রাইট সাইডে বেশি সাউন্ড শুনতে পাচ্ছিলাম যেখানে প্রাইমারি স্পিকারটা আছে। অন দি আদার হ্যান্ড ইয়ারপিসটা যেটাকে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করছি এটা অনেক লো ছিল, যার কারণে এই সাউন্ডের ইমব্যালেন্সটা যদিও পোর্ট্রেট করে যদি আমি ধরি পোর্ট্রেট মোডে বা এইভাবে লম্বালম্বিভাবে তাহলে খুব একটা নোটিসেবল ছিল না, বাট স্পেশালি গেমিংয়ের সময় আমি এই ইমব্যালেন্সটা খেয়াল করতে পেরেছি। সো এই জিনিসটা ফিক্স করলে আমার মনে হয় স্টেরিও স্পিকারটা আরেকটু বেটার এক্সপিরিয়েন্স দিত। আর নাথিং ফোনের নতুন যে ইউআইটা এটা অলমোস্ট স্টক, মানে স্টক লুকে লাইক একটা ইউআই, যদিও খুব মাইনর কিছু টুইক আছে। ফর এক্সাম্পল সিস্টেমের যে টাইটেল টেক্সটগুলো আছে সেগুলো নাথিংয়ের যে ইউনিক বা সিগনেচার ফন্ট আছে ডট 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 ফন্ট সেটা দিয়ে লেখা। আর গ্লিফ ইন্টারফেস নামের একটা অপশন আছে। গ্লিফ হচ্ছে এই যে পেছনের এলইডি লাইটগুলো আছে এগুলোকে গ্লিফ বলা হচ্ছে। সো এই দুইটা জিনিস ছাড়া আমি তেমন মেজর কোনো ডিফারেন্সেস দেখিনি। এটাতে অ্যান্ড্রয়েড 12 আছে যার উপরে নাথিংয়ের এই ছোট্ট হালকা একটু কাস্টমাইজড ইউআই। এটার র্যামটা কিন্তু LPDDR5 যেটা আগের চাইতে অনেক ফাস্ট, সেই সাথে UFS 3.1 হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। আর প্রাইস এত বেশি হওয়া সত্ত্বেও এই ফোনটাকে মিড রেঞ্জের ফোন ধরা হচ্ছে তার পেছনে দুইটা কারণ, একটা হচ্ছে এটার ক্যামেরা আর একটা হচ্ছে এসওসি। সো আমরা এসওসিটা দিয়ে একটু স্টার্ট করি। এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ এসওসি ইউজ করা হয়েছে। এটা একটা 5G প্রসেসর, এটা 6 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটা অক্টা-কোর চিপ এবং ট্রিপল সিপিইউ ক্লাস্টার অফার করা হচ্ছে এটাতে। একটা হচ্ছে 2.5 GHz Cortex A78, বাকি তিনটা হচ্ছে 2.4 GHz Cortex A78 এবং বাকি চারটা যে রেস্ট অফ দ্য 4 আছে সেগুলো পাওয়ার সেভিং কোর, এগুলো হচ্ছে Cortex A55 বেসড। আর জিপিইউটা হচ্ছে Adreno 642L। রেগুলার ইউসেজে এই ফোনটা আমাকে ভালোই সাপোর্ট দিয়েছে। মাল্টিপল অ্যাপ ওপেন করে মডারেট টু হেভি ইউজ করতে গিয়ে আমি তেমন কোনো ল্যাগ কিংবা হিকআপ দেখিনি। র্যাম ম্যানেজমেন্ট ওয়াজ গুড এনাফ অ্যাজ ওয়েল। সেই সাথে এটা যেহেতু স্টক লুকে লাইক একটা ইউআই আছে যেটার কারণে আরেকটু স্ন্যাপিয়ার ফিলিং আমি পাচ্ছিলাম। গেমিংয়ের কথা যদি বলি তাহলে আমি দুইটা গেম টেস্ট করেছি এটাতে, পাবজি এবং কল অফ ডিউটি মোবাইল। পাবজিতে এটা বাই ডিফল্ট এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করে, তবে আমি ব্যালেন্সড গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলেছি। আমি তেমন মেজর কোনো ল্যাগ কিংবা হিকআপ দেখিনি, তবে খুব অকেশনালি দুই একটা জায়গাতে একটু ফ্রেম ড্রপ খেয়াল করেছিলাম। কল অফ ডিউটি মোবাইল আরেকটু স্মুথের এক্সপিরিয়েন্স দিচ্ছিল এবং এই ফোনটা দীর্ঘ সময় গেম খেলার পরেও খুব একটা গরম হচ্ছিল না, এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এবার চলে আসি ক্যামেরায়। একদমই সিম্পল সেট আপ। পেছনে দুইটা ক্যামেরা আছে, যেই দুইটা সেন্সরই হচ্ছে 50 মেগাপিক্সেলের। একটা প্রাইমারি ক্যামেরা যেটা সনির সেন্সর, আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড শুটার। না, প্রাইমারি ক্যামেরার ছবির কথা যদি বলি তাহলে এক কথায় বলতে গেলে এই প্রাইসে আসলে ডিসেন্ট কোয়ালিটির ছবি এটা প্রোভাইড করছিল, যদিও এই প্রাইসে এক্সেপশনাল কিছু বলা যাবে না। অ্যাকচুয়ালি আমাকে গুড এনাফ বলতে হবে। ওয়েল, ছবিগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো আসলে মডারেটলি ডিটেইলড এবং শার্প, সেই সাথে ছবির কালারগুলো ঠিকঠাক আছে। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ইজ গুড অ্যাজ ওয়েল। পোর্ট্রেট মোডে গেলেও এজ ডিরেকশন এবং ব্লারিনেস সব কিছু একদমই অন পয়েন্ট ছিল। সব কিছু মিলে একটা মিড রেঞ্জের ফোন থেকে, আপার মিড রেঞ্জ সেগমেন্টের ফোন থেকে যেরকম ছবি এক্সপেক্ট করা উচিত সেরকমই পাচ্ছিলাম। নাথিং এক্সেপশনাল, নাথিং ব্যাড। সো আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, এই প্রাইসে চলে যায়। তবে আলট্রাওয়াইড ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের হওয়াতে এক্সপেকটেশন আমার একটু হাই ছিল, যদিও ওই রকম এক্সপেকটেশন মিট করতে পারে নাই। শার্পনেস এবং ডিটেলটা প্রাইমারি ক্যামেরার তুলনায় অনেক কম, তবে কালারে কনসিস্টেন্সি আমি খেয়াল করেছি। বাট আমার এক্সপেকটেশন ছিল যেহেতু দুইটাই 50 মেগাপিক্সেলের হয়তো বা সিমিলার ছবি পাবো, বাট না, একদমই সেরকম ছিল না। স্টিল এই বাজেটে আলট্রাওয়াইড শুটারটা নিয়ে তেমন কমপ্লেন করার মতো কিছু নেই। লো লাইটেও আমি স্পেশাল কিছু পাইনি। এই প্রাইসে এক্সেপশনালি গুড কোনো কিছু বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। আপনারা কিছু ছবির স্যাম্পল দেখেই বুঝতে পারছেন লো লাইটে মোটামুটি ভালোই ডিটেল ক্যাপচার করতে পারে, যদিও কিছুটা সফটনেস অবশ্যই খেয়াল করছিলাম আমি, তবে নয়েজের পরিমাণ কম ছিল, এই জিনিসটা ভালো লেগেছে। ভিডিওতে ওআইএস থাকায় বেশ স্টেবল ভিডিও আমি রেকর্ড করতে পারছিলাম। এটা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS রেকর্ড করা যাবে। আর সামনের ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের, এটা দিয়েও আমি গুড এনাফ ছবি পাচ্ছিলাম। সেলফিগুলো মোটামুটি মডারেটলি ডিটেইলড এবং শার্প, সেই সাথে কালার টোনটা মানে ফেসের যে টোনটা আছে সেটা অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল, কোনো কমপ্লেন নেই। পোর্ট্রেট মোডেও ভালো ছবি আমি পাচ্ছিলাম। ইভেন লো লাইটে গেলেও সেলফি ক্যামেরাটা ভালোই রেজাল্ট দিচ্ছিল। তার মানে এই প্রাইস রেঞ্জে আসলে কমপ্লেন করার মতো কিছু না, আবার এক্সেপশনালি গুডও কিছু না। এবং সামনের ক্যামেরা দিয়ে 1080 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরাতে যদিও স্টেবিলাইজেশন নেই, দিলে ব্লগারদের জন্য একটু বেশি সুবিধা হতো। ওভারঅল এই ফোনের ক্যামেরা সামনে পেছনে দুই জায়গাতেই মিড রেঞ্জের একটা ফোনে যেরকম অ্যাভারেজ কোয়ালিটি ছবি পাওয়া যায় সেরকমই অফার করছিল, নাথিং এক্সেপশনাল। এবার আসি ব্যাটারিতে। এই ফোনটাতে 4500 mAh সেল দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় যে কোনো টাইপের ইউজারের জন্য ফুল ডে ইজিলি ব্যাকআপ দেবে।
আমি মডারেট টু হেভি ইউজে এটা থেকে ফুল ডে ব্যাকআপ পাচ্ছিলাম, কোনো দিন আবার দিন শেষে আমি দেখতে পাচ্ছিলাম 10 to 20% মতো চার্জ রয়েই যাচ্ছে, এবং টিপিক্যাল ইউসেজে আমি 6 to 7 আওয়ার্সের মতো এসওটি পাচ্ছিলাম। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় কেউই কোনো সমস্যা ফেস করবেন না। সে সাথে আমি তেমন মেজর কোনো ব্যাটারি ড্রেনিং ইস্যুও খেয়াল করিনি। আর এই ফোনটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যদিও বক্সে চার্জার নাই তাই আমরা স্পিডটা টেস্ট করতে পারিনি। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের একটা ফ্ল্যাগশিপ ফিচার, সেটা হচ্ছে এইটার ওয়্যারলেস চার্জিং। সো 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, আপনারা চাইলে ওয়্যারলেসলিও চার্জ করতে পারবেন, বাট বক্সে যেহেতু চার্জার নেই সো এই জিনিসটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। এছাড়া এই ফোনটির ইয়ারপিসের কোয়ালিটি ভালো, কল কোয়ালিটি ভালো ছিল, আমি নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো সমস্যা ফেস করিনি। এটা ডুয়েল সিম সুন্দরভাবেই কাজ করছিল, কোনো মেমোরি কার্ড এক্সপানশনের স্লট নেই, এবং এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে সেটাও বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল অলমোস্ট এভরি টাইম, শুধু পজিশনটা আরেকটু উপরের দিকে হলে ভালো হতো। ওকে, এবার যদি আমি আমার ফাইনাল মতামত দিই তাহলে প্রথমেই বলতে হবে এটার প্রাইসটা একটু বেশি হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু এই ফোনটা ম্যানুফ্যাকচার হচ্ছে না, সো বিশাল অ্যামাউন্টের একটা ট্যাক্স যুক্ত হয়েছে, সাথে রিসেন্ট যে ভ্যাট অ্যাড হয়েছে এবং ডলার রেট, সব কিছু মিলিয়ে ফোনটার প্রাইস নিঃসন্দেহে অনেক হাই। এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটা কিনবেন কি কিনবেন না, সেই ডিসিশন তো অলওয়েজ আপনার উপর, বাট আমার মতামত যদি শুনেন তাহলে প্রথমেই এই ফোনটা কেনার পেছনে সবচেয়ে বড় রিজন বেশিরভাগ মানুষই যেটা দেখবে সেটা হচ্ছে ডিজাইন এবং এলইডি লাইট, এই যে ফ্যান্সি জিনিসপত্রগুলো আছে এগুলো। বাট ট্রাস্ট মি, এই ফোনটা কেনার পরে হাইয়েস্ট 1 সপ্তাহ থেকে 10 দিন পরে আপনি ভুলেই যাবেন যে এটাতে এরকম এলইডি লাইট আছে কিংবা এরকম ট্রান্সপারেন্ট ডিজাইন আছে, মানে একটা টাইম পরে গিয়ে এটা বোরিং লাগা শুরু হবে। বাট অন্য মানুষের অ্যাটেনশন কিন্তু এটা অলওয়েজ গ্র্যাব করবে, যারাই নতুন দেখবে তারাই দেখবে ওয়াও, মানে জিনিসটা অনেক সুন্দর। যদি এই জিনিসটা আপনার প্রেফারেন্স হয়ে থাকে দেন আপনি নাথিং ফোন কিনতে পারেন, বাট এই প্রাইসে আপনারা খেয়াল করে দেখবেন আরও কিন্তু বেটার অপশন আছে মার্কেটে, তবে এইটা কিন্তু পাবেন না। এই ডিজাইন, এই লুক, এই বিল্ড কোয়ালিটি, এই ইনহ্যান্ড ফিল, এই জিনিসটা কিন্তু অন্যান্য ফোনে আপনারা পাবেন না। সো এই বিষয়গুলো যদি কনসিডারে নেন এবং বাকি জিনিসগুলো অ্যাভারেজ নিয়ে যদি আপনি চালিয়ে নিতে পারেন তাহলে নাথিং ফোন 1 আপনার জন্য। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।